হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল। আমি কি বলেছিলাম লাস্ট ক্লাসগুলোতে, যে স্বাধীনতার সময়কালে বেশ কিছু দেশীয় রাজ্যকে নিয়ে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল। 1947-এর 15 আগস্ট বেশ কিছু দেশীয় রাজ্য ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হলেও জুনাগড়, কাশ্মীর এবং হায়দ্রাবাদ এই তিনটা রাজ্য কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি প্রথম অবস্থায়। তার মধ্যে সব থেকে বেশি যে রাজ্যটিকে নিয়ে জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল সেটা ছিল কাশ্মীর, তারপরে হায়দ্রাবাদ, জুনাগড়, এই তিনটা রাজ্যকে নিয়েই কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছিল। এবং ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল খুব দক্ষতার সঙ্গে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করেছিল রাজ্যগুলিকে। তো আজকে আমরা জেনে নেব কিভাবে ভারতের সঙ্গে হায়দ্রাবাদ রাজ্যটি অন্তর্ভুক্ত হয়েছিল বা যুক্ত হয়েছিল। চলো জেনে নেই আজকের ক্লাসটি ডিটেলসে। কি বলেছে দেখো, 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর অধিকাংশ দেশীয় রাজ্য ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেছিল, ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। আমি কথাটা তোমাদের বলে দিলাম প্রথমেই, যে অনেক দেশীয় রাজ্য যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল গোটা ভারতবর্ষ জুড়ে, যখন ভারত স্বাধীনতা লাভ করলো তখন অনেক রাজ্যগুলোই কিন্তু দেশীয় রাজ্যগুলো ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করলো এবং তারা মত প্রকাশ করলো না আমরা ভারতের সাথেই থাকতে চাই। ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করার অর্থ হলো যে না, আমরা ভারতের সঙ্গে থাকতে চাই। কারণ গোটা হিন্দুস্তান ভাগ হয়ে কিন্তু কি হলো, ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো কিন্তু আলাদা পার্ট হয়ে গেল। পাকিস্তানের স্বাধীনতা দিবস 14ই আগস্ট এবং তার পরের দিন 15ই আগস্ট কিন্তু ভারতের স্বাধীনতা। এবং এই স্বাধীনতার পরবর্তী সময়কার কথা যদি আমরা বলি তাহলে অনেক দেশীয় রাজ্যগুলি কিন্তু একের পর এক ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেছিল এবং ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। তবে কয়েকটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে যে না, আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই না। এবার দেখবা, তুমি যদি বলো যে না চলো আমরা একটা এডুকেশনাল ট্যুরে যাব, তো সেখানে হয়তো তোমাকে এডুকেশনাল ট্যুরে তোমরা যদি বেরো, 50 জন যদি বেরো, তার মধ্যে দেখবা 2 জন বা 3 জন কিন্তু বলবে না আমরা যাব না, আমরা এই কারণে যাব না, ওই কারণে যাব না, এটা না ওটা না, করবেই। ঠিক একইভাবে 500-রও ওপরে প্রায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশীয় রাজ্যগুলো ছিল, প্রত্যেকটা রাজ্যই কিন্তু ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেছিল, একমাত্র জুনাগড়, কাশ্মীর এবং হায়দ্রাবাদ বাদে। কি বলেছে, তার মধ্যে অন্যতম ছিল নিজাম শাসিত হায়দ্রাবাদ। আমি রাজাকার বাহিনী তোমাদের পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে এবং সেখানে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে। সেখানে বলেছিলাম তোমাদেরকে যে নিজাম, সেই নিজাম হায়দ্রাবাদ রাজ্যের রাজা ছিল। সেই নিজাম এই হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করতে চায়নি। কেন চায়নি, কি করে হলো ভারতের অন্তর্ভুক্ত শেষ পর্যন্ত, এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ক্লাসটিতে। ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি দেখবে। প্রথম বলছে জনবিন্যাস পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে জনবিন্যাস। কি এই জনবিন্যাস মানে, গোটা এই রাজ্যটার মধ্যে, হায়দ্রাবাদ রাজ্যটার মধ্যে কি সংখ্যক মানুষজন হিন্দু ছিলেন এবং কি সংখ্যক মানুষজন মুসলমান ছিলেন, শাসক কি ছিলেন, প্রজারা কি ছিলেন, রাজারা কি ছিলেন, এই বিস্তারিত বিষয়টা হচ্ছে জনবিন্যাসের মধ্যে আসবে। কি বলেছে দেখো, 82,000 বর্গমাইল আয়তন বিশিষ্ট নিজাম শাসিত হায়দ্রাবাদ রাজ্যটি ছিল ব্রিটিশ ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য। তাহলে এই হায়দ্রাবাদ রাজ্য ছিল সেই ব্রিটিশ সময় বা ব্রিটিশ আমলে, আমরা যদি বলি যখন ব্রিটিশরা আমাদের ভারতে শাসন করতো সেই সময় সব থেকে বড় যদি কোনো দেশীয় রাজ্য ছিল সেটা ছিল হায়দ্রাবাদ এবং নিজাম শাসিত হায়দ্রাবাদ আমরা বলতে পারি। তো ভারতের স্বাধীনতা লাভের সময় হায়দ্রাবাদের নিজাম ছিলেন ওসমান আলী খান। এখানকার শাসক কিন্তু মুসলমান হলেও প্রায় 85% জনগণ ছিলেন এখানকার হিন্দু। তাহলে এই হায়দ্রাবাদ রাজ্যের আমরা কি দেখলাম, যে এখানকার শাসক ছিল, নিজাম যে ছিল সে ছিল মুসলমান এবং বাকি 85% মানুষ, মানে 100-র মধ্যে 85 জন মানুষই ছিল কিন্তু হিন্দু। তাহলে সমস্যা তো সৃষ্টি হবেই। কারণ এবার হিন্দুরা এই 85% মানুষ যদি বলে যে আমি ভারতের সঙ্গে যুক্ত হব এবং সেই রাজ্যের যে রাজা আছে নিজাম, সে বলছে না আমি ভারতের সঙ্গে যোগদান করব না, আমি স্বাধীনভাবে থাকতে চাই, আমি পাকিস্তানের সঙ্গেও যুক্ত হব না, আমি ভারতের সঙ্গেও যুক্ত হব না এবং আমি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ থাকতে চাই, তাহলে তো ঝামেলার সৃষ্টি হবেই, যেটা হয়েছিল হায়দ্রাবাদ রাজ্যে। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নেই কি আছে। নিজামের ভারত বিদ্বেষ।
ভারত বিদ্বেষ মানে কি? ভারতকে পছন্দ ছিল না নিজামের, নিজাম ভারতকে পছন্দ করতো না। একজন মুসলমান শাসক যেহেতু সেই সময়, যেহেতু পাকিস্তান প্রদেশ কি হলো, যে পাকিস্তান যখন ভাগ হলো তখন কিন্তু সেটা ধর্মের ভিত্তিতে ভাগ হলো, কিন্তু ভারতবর্ষ যখন ভাগ হলো তখন কিন্তু সেটা সেকুলার ভিত্তিতে ভাগ হলো। অর্থাৎ ভারতবর্ষ ভাগাভাগি হলো বলছে যে এখানকার যে কংগ্রেসের নেতৃবৃন্দ ছিল সেই সময় বলছে মেরা ভারত মহান, এখানে সেকুলার কথার অর্থ হলো ধর্মনিরপেক্ষ, এখানে কোনো পার্টিকুলারলি ধর্মস্থান পাবে না, এখানে প্রত্যেকটা ধর্মের মানুষজন এখানে থাকতে পারে, পার্টিকুলারলি কোনো ধর্মের ভিত্তিতে কিন্তু ভারতবর্ষটা ভাগ হয়নি। কিন্তু পাকিস্তান হয়েছিল, পাকিস্তান ইসলাম ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, যেখানকার শাসক হবেন ইসলাম, এখানকার মানে যে নেতৃত্ব হবেন সে হবে মুসলমান, সমস্ত কিছু কিন্তু মুসলমানের ভিত্তিতে কিন্তু সেটা করা হলো। তো এই হায়দ্রাবাদ রাজ্যের রাজা নিজাম যে আছে সে একজন মুসলমান হয়ে কি করে এটা মেনে নেবে ভারতের সঙ্গে যুক্ত হওয়া? তো সে মেনে নিতে পারছে না সেই সময় দাঁড়িয়ে। তো সেই কারণে এবার ভারতবর্ষের মাঝে একটা বৃহৎ রাজ্য, সে চাইলে পরেও পারছে না পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে। ঠিক এই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। বলছে হায়দ্রাবাদের 85% জনগণ ছিলেন হিন্দু, তারা ভারতে যোগদানের পক্ষপাতী ছিলেন, কিন্তু প্রধান শাসক ছিলেন নিজাম, তিনি ছিলেন মুসলমান সম্প্রদায়ভুক্ত, তিনি স্বাধীন থাকার পক্ষপাতী ছিলেন, তিনি সম্পূর্ণ স্বাধীন থাকতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে নিজাম সাম্প্রদায়িক নেতা কাসিম রিজভির নেতৃত্বে রাজাকার নামে হায়দ্রাবাদের এক উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গড়ে তুলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উপর চরম অত্যাচার চালাতে কিন্তু শুরু করেছিল, পুরা অত্যাচার চালাতে শুরু করেছিল। এই যে বললাম কিছু, মানে তোমাদের একটা আমি লাস্ট ক্লাসেও পড়িয়েছিলাম, রাজাকার বাহিনী অর্থাৎ এরা উগ্রপন্থী, এরা দাঙ্গা বাহিনী, এরা হিন্দুদের উপরে অত্যাচার করছে, যে বলছে তোমরা স্বাধীন থাকতেই হবে তোমাদেরকে, তোমরা ভারতের সঙ্গে যুক্ত হতে পারো না, তোমাদের ভারতের সঙ্গে যুক্ত হতে দেবো না। তাহলে এবার রাজা তো সরাসরি কিছু করতে পারছে না, যার জন্য কাসিম রিজভির নেতৃত্বে নিজাম কি করলো, বলো তুমি একটা দাঙ্গা বাহিনী করে দিলো, কি হবে আমি বাকিটা সামলে নেবো। বোঝা গেল? নেক্সট জটিলতা বৃদ্ধি। হায়দ্রাবাদের শাসক নিজাম ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদের মুসলমানদের জেহাদ ঘোষণার আহ্বান জানান। আবার তিনি সম্মিলিত জাতিপুঞ্জ এবং আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানান। শুধু তাই নয়, পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র এনে তিনি পরিস্থিতিকে আরও কিন্তু সেই সময় জটিল করে তুলেছিল। তাহলে ভাবো কি করে জটিলতা বৃদ্ধি করলো। তাহলে পাকিস্তান, আমি বললাম কি পাকিস্তানের সঙ্গে সাপোর্ট করছে সেই সময় হায়দ্রাবাদ রাজ্যের রাজা নিজাম, কিন্তু আবার ভারতের বিদ্বেষী, ভারত বিরোধী করছে, ভারতের বিরোধিতা করছে। তাহলে যেই ভারত আজকে সমস্ত জনগণকে থাকতে দিল, যেই ভারত আজকে সকলকে সাপোর্ট করলো, প্রত্যেকটা ধর্মের মানুষ ভারতবর্ষে থাকবে, কাউকে ছোট করে দেখেনি ভারত, সেই ভারত থেকে আজকে ভারত বিদ্বেষী ক্রিয়াকলাপ চালাচ্ছে এই নিজাম। কাসিম রিজভির নেতৃত্বে দাঙ্গা বাহিনী করে তুললো হিন্দুদের উপর অত্যাচার করার জন্য। তাহলে এই পরিস্থিতিটাকে, হায়দ্রাবাদ রাজ্যের পরিস্থিতিটাকে এতটা জটিল করে ফেলেছিল। নেক্সট আমরা দেখে নেব কি আছে। এবার অপারেশন পোলো হলো, একটা অপারেশন তো করতে হবে সেখানে। পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আনছে, ভারত বিদ্বেষী হয়ে হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার করছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা অপারেশন চালাতে হবে। কি অপারেশন চালিয়েছিল দেখো। এইরকম প্রেক্ষাপটে ভারত হায়দ্রাবাদকে 1948 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এক চরমপত্র দিল। চরমপত্র দিয়ে বলল, খবরদার, সাবধান, যদি ভালো চাও তো রাজাকার বাহিনী ভেঙে দাও, এই দাঙ্গা বাহিনী ভেঙে দাও, এই উগ্রপন্থী যে বাহিনী রয়েছে সেই বাহিনী ভেঙে দাও। তো বলছে রাজাকার বাহিনী ভেঙে দেওয়া সহ অন্যান্য প্রস্তাব দিয়েছিল, পাঠালে নিজাম তা উপেক্ষা করে। নিজাম বলছে না, এগুলো আমি কোনো মানবই না, এগুলো আমি পাত্তাই দিই না, এগুলো আমি পাত্তাই দিই না, কে কি বলছে বলতে, এগুলো আমি পাত্তা দিই না। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে জেনারেল JN চৌধুরী, নাম পুরো নাম হচ্ছে জয়ন্তনাথ চৌধুরী, মনে রাখবা। অপারেশন পোলো কার নেতৃত্বে হয়েছিল? এটা জয়ন্তনাথ চৌধুরী। তোমরা নিশ্চয়ই কিছুদিন আগে শুনে থাকবা অপারেশন সিন্দুর, শুনে থাকবা অপারেশন সিন্দুর হয়েছিল। বিমান থেকে অ্যাটাক হয়েছিল, ওদের আতঙ্কবাদীদের আস্তানা উড়িয়ে দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর করে। তাহলে এগুলোকে অপারেশন বলে। তাহলে অপারেশন পোলো করলো কেন? কারণ এই হায়দ্রাবাদে কিছু একটা তো ব্যবস্থা নিতে হবে। তো এই জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে 1948 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে, যা অপারেশন পোলো নামে পরিচিত। প্রবেশ করে গেল ভারতীয় সেনাবাহিনী। এবার ঘটনাটা ঘটলো কি দেখে নেই। আত্মসমর্পণ ও ভারত ভক্তি। এবার নিজাম আত্মসমর্পণ করলো লাস্ট অব্দি। ভারতীয় আক্রমণে বিধ্বস্ত হয়ে হায়দ্রাবাদ বাহিনী পরাজিত হয়। এই রাজাকার বাহিনী, হায়দ্রাবাদ বাহিনী বলতে রাজাকার বাহিনী। অপারেশন পোলোটাও কিন্তু তোমাদের আসে 2 মার্কসের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এখান থেকে দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা অপারেশন পোলো, একটা অপারেশন পোলো আর হচ্ছে কি বললাম একটু আগেই তোমাদের রাজাকার বাহিনী। তো এবং 1948 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর আত্মসমর্পণ করে, ফলস্বরূপ হায়দ্রাবাদ রাজ্যটি ভারতের দখলে চলে আসে। এরপর 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি হায়দ্রাবাদ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। তাহলে 1950 সালে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ভারতের সংবিধান লাগু হয়েছিল, সেই সময় থেকে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। তাহলে জুনাগড় কি করে ভারতের অন্তর্ভুক্ত হলো আমরা পড়ে নিলাম, হায়দ্রাবাদ কি করে ভারতের অন্তর্ভুক্ত হলো সেটা আজকের ক্লাসে করে নিলাম। এরপরের ক্লাসে আমরা যেটা জানবো সেটা হলো কাশ্মীর কি করে ভারতের অন্তর্ভুক্ত হলো সেটা সম্পর্কে। তো স্টুডেন্টস যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, অনলাইনে ক্লাস করবে, পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।